শুধু দর্শকবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এমসিকিউ নিয়ে হাজির হয়ে গিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমাদের সামনে সময় অন্তর অন্তর আমি এই এমসিকিউগুলো উপস্থাপন করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। বেল নোটিফিকেশানটা অন করে রাখবে না। কিন্তু তোমাদের পরীক্ষা তাই সামনে রয়েছে, তাই আমি চেষ্টা করছি যত সম্ভব তাড়াতাড়ি তোমাদের সামনে সমস্ত রসায়নবিদ্যার এমসিকিউগুলো উপস্থাপন করার জন্য। পূর্বের ভিডিও যদি না দেখে থাকো, ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে বা আই বাটনের লিঙ্ক থেকে দেখে নিবে। তাহলে শুরু করা যাক। এস এবং পি ব্লকের মৌল, যেটা তোমাদের 34টি প্রশ্ন এই অধ্যায়ে আমি উপস্থাপন করব। এস ব্লকের মৌল, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা লিখে অবশ্যই রেডি করবে। প্রথমেই রয়েছে এস উপকক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? এস উপকক্ষে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। 2-এর প্রশ্ন, এস ব্লক মৌলগুলির মধ্যে কোনগুলি ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়? সেটা হচ্ছে গ্রুপ 2-এর মৌলগুলিকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। 3-এর এস ব্লক মৌলগুলির মধ্যে কোনগুলি তেজস্ক্রিয় মৌল? সেটা হচ্ছে ডিএরটা এফআর এবং আরএ অর্থাৎ ফ্রান্সিয়াম এবং রেরবিডিয়াম। 4-এর প্রশ্ন, খাদ ধাতুগুলির একযোজী আয়ন এম প্লাস ধাতুর পরমাণু অপেক্ষা আকারে ছোট হয় কারণ? ডি এর অপশানটা আয়নের ফলে কেন্দ্রের ধনাত্মক চার্জ বৃদ্ধি পায়। 5-এর অপশান, গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আয়নীভবন বিভব বা এনথালপির কি পরিবর্তন হয়? সি এর অপশানটা হবে হ্রাস পায়। 6-এর প্রশ্ন, কোন ক্রমটি সঠিক পারমাণবিক ব্যাসার্ধের উপর নির্ভর করে? সেটা হচ্ছে সিয়ারটা ফ্রান্সিয়াম, তারপরে সিজিয়াম, তারপর রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম। এরপরে 7-এর প্রশ্ন, আয়নীভবন বিভবের কোন ক্রমটি সঠিক? লিথিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম গ্রেটার দেন রুবিডিয়াম গ্রেটার দেন সিজিয়াম গ্রেটার দেন ফ্রান্সিয়াম। উপর থেকে নিচের দিকে যত নামবো গ্রুপ বরাবর তত আয়নীভবনের বিভবের মান কমতে থাকে। 8-এর দাগের প্রশ্ন, ক্ষারীয় মৃত্তিকার ধাতু কোনটি? ক্ষারীয় মৃত্তিকার ধাতু হচ্ছে ক্যালসিয়াম। এদের মধ্যে যে কটি অপশান রয়েছে, এছাড়াও তোমাদের গ্রুপটির যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ। 9-এর দাগের ইলেকট্রন বর্জনের প্রবণতা কোন মৌলটির সব থেকে বেশি? এখানে যেগুলো আছে তাদের মধ্যে থেকে ফ্রান্সিয়ামের সব থেকে বেশি, বি এর অপশানটা। 10-এর প্রশ্ন, ক্ষারীয় ধাতু সমূহের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে কোনটি সঠিক হবে? সেটা হচ্ছে এম প্লাস আয়নের পারমাণবিক আয়নীভবন বিভব বা পারমাণবিক ব্যাসার্ধ ছোট হয় এম এর থাকতে, অর্থাৎ তোমাদের এর অপশানটা ঠিক হবে। পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে কোনটি সঠিক? সেটা হচ্ছে এই অপশানটা ঠিক হবে। এরপরে 11-র প্রশ্ন, পারমাণবিক ব্যাসার্ধ কোনটি সুপার অক্সাইডের সংকেত? সুপার অক্সাইডের সংকেত হচ্ছে MO2 সুপার অক্সাইডের সংকেত, যেখানে এম হচ্ছে খাদ ধাতু। 12, সক্রিয় খাদ ধাতুর সঙ্গে হ্যালোজেনগুলোর বিক্রিয়ায় কোন ক্রমটি সঠিক? খাদ ধাতুগুলোর মধ্যে বিক্রিয়ায় ডি এর অপশানটা ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। এরপরে 13-র প্রশ্ন, স্ট্রনসিয়াম কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? তোমাদেরকে বলবো যতগুলো ইলেকট্রন বিন্যাস রয়েছে সবগুলো কিন্তু দেখবে, সেখান থেকে সমস্ত মৌলগুলোর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস থেকে একটা প্রশ্ন পড়তে পারে। 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 5s2, অর্থাৎ ডি এর অপশানটা ঠিক হবে। 14-র প্রশ্ন, আয়নীভবন বিভবের কোন ক্রমটি সঠিক? সেটা হচ্ছে বেরিলিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম গ্রেটার দেন ক্যালসিয়াম গ্রেটার দেন স্ট্রনসিয়াম গ্রেটার দেন বেরিয়াম, বি এর অপশানটা ঠিক হবে। প্রথম আয়নীভবন বিভবে কার বেশি? খাদ ধাতুগুলোর বেশি না ক্ষারীয় মৃত্তিকাগুলোর বেশি? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর বেশি খাদ ধাতুগুলোর থেকে, বি এর অপশানটা ঠিক হবে। 16টা, দ্বিতীয় আয়নীভবন বিভব ক্ষার ও ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির মধ্যে কোনটির বেশি? সেটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা বিভব। দ্বিতীয় আয়নীভবন অর্থাৎ M2+ আয়নীভবন বিভব কিন্তু ক্ষারীয় মৃত্তিকা ধাতুর ক্ষেত্রে বেশি হবে, কারণ তারা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনে পরিণত হবে। 17-র প্রশ্ন, পি ব্লকের মৌল কাদের বলা হয়? পি ব্লকের মৌল যাদের সর্বশেষ ইলেকট্রন পি উপকক্ষে প্রবেশ করে, সি এর অপশানটা ঠিক হবে। এরপরে 18-র প্রশ্ন, পর্যায় সারণীতে পি ব্লক মৌলগুলির কয়টি গ্রুপে থাকে? পি ব্লক মৌলগুলি 6টি গ্রুপে থাকে। তারপরে ধাতুকল্প মৌলগুলির কোনটি? ধাতুকল্প মৌলগুলি হচ্ছে সিয়ারটা সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি এবং টেলুরিয়াম। 20-র প্রশ্ন, পি ব্লকের মৌলগুলি, পি ব্লকে মোট কতগুলি মৌল আছে? 30টি মৌল আছে। প্রত্যেকটা ব্লকে 5টি করে মৌল আছে। 21-এর প্রশ্ন, পি ব্লকের মৌলগুলি সাধারণ ইলেকট্রন বিন্যাস NS2 NP 1 to 6, এখানে এন এর মান হয় 2 থেকে 6, ডি এর অপশানটা ঠিক হবে। এরপরের প্রশ্ন,
22 প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে টেলুরিয়াম 81 এর ইলেকট্রন বিন্যাস কোনটি ঠিক, সেটা হচ্ছে সি এরটা হবে জেনন 4f14 5s2 5b6। তারপরে 23 টেলুরিয়াম টিএলসি এবং টিএলসি3 মধ্যে কোনটি বেশি স্থিতিশীল, সেটা হচ্ছে এ টিএলসিএল বেশি স্থিতিশীল হবে এবং টিএলসিএল3 কিন্তু কম স্থিতিশীল। কার্নাইটের সংকেত সেটা হচ্ছে Na2Bar2O7 4H2 4 অণু জল কার্নাইটের সংকেত। অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক তোমাদের কার্নাইট বোরাক্স প্রত্যেকটা যেগুলো সংকেত রয়েছে সেই সংকেতগুলো একটু ভালো করে দেখবে, সংকেত থেকে পড়ার সম্ভাবনা রয়েছে। কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক, অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হবে বক্সাইট বি এবং সি ক্রায়োলাইট Na3AlF6 এটা হচ্ছে বক্সাইটের অ্যালুমিনিয়ামের সংকেত। গ্যালিনিয়াম পাওয়া যায় জার্মেনাইট থেকে সি, আর বাকিগুলো জিঙ্ক সালফাইড থেকে ইন্ডিয়াম, লেডের সালফাইড থেকে টেলুরিয়াম, কার্নাইট থেকে অ্যালুমিনিয়াম। এগুলো সব একটু দেখে রাখবে বিভিন্ন আকরিক এবং খনিজগুলো সম্পর্কে। বোরনকে উত্তপ্ত ঘন H2SO4 এবং HNO3 2H2 1 অনুপাতে মিশিয়ে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, বোরিক H3BO3 এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। এর অপশানটা ঠিক হবে। কনসেন্ট্রেটেড HNO3 সাথে অ্যালুমিনিয়াম রাখলে অ্যালুমিনিয়াম নিষ্ক্রিয় হয়ে যায়, কারণ সি এর অপশানটা অ্যালুমিনিয়ামের উপর অক্সাইডের একটি আস্তরণ পড়ে। 29 প্রশ্ন 2B+3Na2CO3 3NaNO3 থেকে A+B+C 3 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখানে বি এর অপশানটা ঠিক হবে। এ এবং বি হচ্ছে Na3BO3 এবং সোডিয়াম নাইট্রেট NaNO2 সোডিয়াম নাইট্রাস। তারপরে 30 প্রশ্ন 2Al+2NaOH+H2O থেকে এ উৎপন্ন হয় এবং 3 অণু জল উৎপন্ন হয়। এ একটি হচ্ছে তোমার জটিল যৌগ, সেটা হচ্ছে Na+AlOH এর হোল 4 হবে, OH এর হোল 4 মাইনাস যৌগটি উৎপন্ন হয়। সুপারসনিক রকেটের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ডাইবোরেন B2H6। তারপরে 32 প্রশ্ন বোরোসিলিকের নামে উন্নত কাঁচ প্রস্তুতিতে ব্যবহার করা হয় বোরাক্স। তোমাদের বোরাক্স, বোরিক অ্যাসিড, ডাইবোরেন এবং যেসব বিভিন্ন যৌগগুলোর ব্যবহার রয়েছে সেই ব্যবহারগুলো ভালো করে পড়বে। 33 প্রশ্ন খাবার সংরক্ষণ এবং চোখের লোশন রূপে এবং ঔষধের ও জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় বোরিক অ্যাসিড H3BO3। মোমবাতি সলতে শক্ত করতে এবং সোনা গলিয়ে শুদ্ধ করার জন্য ব্যবহার করা হয় বোরাক্স। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। আবারও কোনো একদিন কোনো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবে। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।